আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির 133 থেকে 137 ধারা পর্যন্ত। কালকে আমরা আলোচনা করছিলাম ফৌজদারি কার্যবিধির 127 থেকে 132 ধারা পর্যন্ত, তাই না? তো 127 থেকে 132-এ আমাদের কি নিয়ে আলোচনা করা হয়েছিল? মূলত এখানে আলোচনা করা হয়েছিল আপনার বেআইনি সমাবেশের এবং আপনার হচ্ছে যে অন্য সমাবেশ যেটা ঝুঁকিপূর্ণ, এইগুলো ছত্রভঙ্গ করার জন্য আপনার ক্ষমতা। এই ক্ষেত্রে ক্ষমতা কার কার? ছত্রভঙ্গ করার ক্ষেত্রে আমাদের ক্ষমতা পড়ছে পুলিশের, ম্যাজিস্ট্রেট এবং হচ্ছে সামরিক বাহিনী। এক্ষেত্রে পুলিশের ক্ষমতা 127-এ দেওয়া আছে এবং বল প্রয়োগের ক্ষমতা দেওয়া আছে আমাদের 128-এ। এরপর যদি আমরা কোনো কারণে ব্যর্থ হই, সেই ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনার যদি থাকেন তিনি এক্ষেত্রে সামরিক বাহিনী তলব করতে পারবেন, 129-এ বলা আছে। এখন সামরিক বাহিনী আসার পর তারা কি করবেন? তারা অবশ্যই তাদের সাধ্যমতো ক্ষমতা প্রয়োগ করবেন, তাই না? তারা ম্যাজিস্ট্রেট থাকলে ম্যাজিস্ট্রেটের সাথে সমন্বয়পূর্বক তারা তাদের ক্ষমতা প্রয়োগ করবেন, 130-এ সে কথা বলা আছে। এবং তারপরে তারা 131-এ বলা আছে তারা আসার পর যদি তারা যোগাযোগ করতে না পারেন ম্যাজিস্ট্রেটের সাথে বা পুলিশ কমিশনারের সাথে, এই ক্ষেত্রে তারা নিজস্ব বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে তারা তাদেরকে ছত্রভঙ্গ এবং গ্রেপ্তার করতে পারবেন কিনা? অবশ্যই পারবেন। এবং সামরিক বাহিনী এই আপনার 30 বলেন আর 31 বলেন, যখনই তাদের শক্তিটাকে প্রয়োগ করবেন তারা যেন আসলে কম শক্তি প্রয়োগ করেন, এমন শক্তি যেন প্রয়োগ করেন যেটাতে ছত্রভঙ্গ ঠিকই হয় কিন্তু মানুষের জানমালের যেন ক্ষতিটা কম হয়। কারণ তারা হচ্ছে কি একটা ভারী অস্ত্র বহনকারী দল, তারা যদি এগুলো প্রয়োগ করে তাহলে মানুষের বড় ধরনের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 132-এ হচ্ছে রক্ষা কবচ, যেখানে বলা আছে যে এই ধরনের কার্যক্রম করতে গিয়ে আমরা যারা অংশগ্রহণ করব, আমরা যারা এক্ষেত্রে দায়িত্ব পালন করব, পুলিশ হই, সেনাবাহিনী হই, অন্য বাহিনী যেই হই না কেন, এগুলোর ক্ষেত্রে কোনো ব্যক্তি ইচ্ছে করলেই কারো নামে ফৌজদারি বা আপনার দেওয়ানি মামলা করতে পারবেন না, এক্ষেত্রে সরকারের অনুমোদন লাগবে। ক্লিয়ার? এই কথাটা বলেছিল আমাদের 132-এ, যেটা আমাদের রক্ষা কবচ হিসেবে পরিচিত। এই ছিল আমাদের গত ক্লাসের আলোচনা। আমাদের আজকে আলোচনা হবে 133 থেকে 137। এই 133 থেকে শুরু করার পূর্বে আমাদের 132 ক নামে একটা ধারা আছে, এটা শুধুমাত্র এক লাইন আপনাদের জানার জন্যে, যে এখানে আমরা যা আলোচনা করব 133 থেকে একেবারে 143-44 পর্যন্ত আমরা যা কিছু আলোচনা করব, এইগুলো আমাদের কিসের জন্য প্রযোজ্য হবে না বলেন? মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, অর্থাৎ মেট্রোপলিটন এলাকার বাহিরে এগুলো আমাদের প্রযোজ্য হবে। এবার আমরা দেখব মেট্রোপলিটন এলাকার বাহিরের এলাকার ক্ষেত্রে এগুলো কিভাবে কাজ করে। শুরুতেই আমরা দেখব ফৌজদারি কার্যবিধির 133-এ কি বলছে, কেন বলছে, এগুলো আমাদের কেন দরকার এবং পরীক্ষার খাতায় আমাদের এটা কি কাজে লাগতে পারে। এখানে বলা আছে 133 যে উপদ্রব অপসারণের জন্য শর্ত সাপেক্ষে আদেশ। 134 আদেশ জারি অথবা বিজ্ঞাপিতকরণ। 135 আদিষ্ট ব্যক্তি আদেশ পালন করবে বা কারণ দর্শাবে। 136 আদেশ পালন না করলে বা কারণ না দর্শালে যা হতে পারে। তারপরে হচ্ছে 137 কারণ দর্শানোর জন্য হাজির হলে অনুসরণীয় পদ্ধতি। 133-এ যদি আমরা দেখি এখানে বলতেছে উপদ্রব অপসারণের জন্য শর্ত সাপেক্ষে আদেশ, তার মানে এই আদেশটা একটা ফাঁক ফোকর আছে, শর্ত সাপেক্ষে আদেশ যেহেতু। 134-এ বলছে আদেশ জারি এবং বিজ্ঞাপিতকরণ, মানে এই আদেশটা আপনার পর্যন্ত সেটা কিভাবে আসবে। 135 যেখানে বলা আছে আদিষ্ট ব্যক্তি আদেশ পালন করবে বা কারণ দর্শাবে। 136 আদেশ পালন না করলে বা কারণ না দর্শালে কি পরিণত হতে পারে। তারপর 137 যেখানে বলা আছে কারণ দর্শানোর জন্য হাজির হলে অনুসরণীয় পদ্ধতি কি হবে আর কি তখন। এই পর্যন্ত হলো আমাদের আজকের আলোচনা, আমরা একটু বিস্তারিত যাব। 133 প্রবিধান। আমি আবারও বলি আপনাদেরকে, যারা খুব চাপ ফিল করতেছেন যে এগুলো মুখস্থ করতে পারতেছেন না, আপনি শুধুমাত্র বুঝেন কি কি মূল থিমগুলো বলি, কথাগুলো বলি বুঝেন, এইটুকুই আপনাদের জন্য যথেষ্ট, এর বেশি কিছু লাগবে না। পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা কম, আমি আবার বলি এই দিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, তবে এমসিকিউ আসতে পারে, তবে খুব বেশি একটা আসেও না। এই জন্য যারা একটু মানে একে দেখা যাচ্ছে যে খুব হাই লেভেল না ব্রেনটা, মানে এত কিছু মনে রাখতে পারেন না, সহজ বিষয় ভুলে যান, এই ক্ষেত্রে এই বিষয়গুলো ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, যতটুকু মাথায় থাকে এমসিকিউর জন্য আপনার কাজে লাগবে। যখন আপনি দেখবেন সহজ সহজ বিষয় অন্যগুলো পড়া শেষ,
তখন আপনি এদিকে আবার ব্যাক করতে পারবেন, সমস্যা নাই। তো এখানে প্রথমেই বলছে 133-এ 1 উপধারায়, যখন কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট বা অন্য কোনোভাবে সংবাদ পেয়ে বা প্রয়োজন অনুসারে সাক্ষ্য গ্রহণ করে মনে করেন যে জনগণের পথ, নদী বা খাল বেআইনি বাধা বা নোংরামি দূর করা প্রয়োজন। এখানে কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হয়েছে উপদ্রবটা আপনার। তো উপদ্রবটা কি? যে উপদ্রব বলতে বোঝানো হয় যেসব কারণে মানুষ বিরক্ত ফিল করে, যেসব মানুষের অসুবিধা মনে করে, এইসব কাজের ক্ষেত্রে যার একটা অধিকার প্রয়োগের ক্ষেত্রে এখানে বাধা মনে করে, এইসবকে বলা হয় উপদ্রব। প্যানাল কোডের 68 দ্বারা যদি দেখেন, 268 আর কি, 268-তে উপদ্রবের সংজ্ঞা দেওয়া আছে। ওইখানে আপনি দেখবেন 11 রকমের উপদ্রবের কথা বলা আছে। কয় রকমের? 11 রকমের উপদ্রবের কথা বলা আছে। ওই যে ওই ধরনের যে উপদ্রব গুলো আছে, এই উপদ্রবগুলো আপনার যদি কেউ করে ফেলে, সরাসরি যেটা অপরাধজনক হয়, এগুলোর ক্ষেত্রে তার বিরুদ্ধে সরাসরি কিন্তু প্রসিকিউশন দেওয়ার ব্যবস্থা আছে। একেবারে দেখবেন 294 ক পর্যন্ত কিন্তু প্যানাল কোডে ব্যবস্থা নেওয়া আছে। তো প্যানাল কোডে যদি ব্যবস্থা নেওয়ার কথা বলা থাকে, তাহলে আবার ফৌজদারি কার্যবিধিতে এগুলো কেন দিল? বাইরে শুনেন আমি বলি, কিছু কিছু বিষয় আছে যে অপরাধীকে খালি পানিশমেন্ট দিলেই অপরাধটা শেষ হয় না। এই ক্ষেত্রে তাকে যদি একটা সুযোগ দেওয়া যায়, সেই ক্ষেত্রে অনেক কিছু আপনার সমাধানযোগ্য। মনে করেন একজন একটা অপরাধ করে ফেলছে, তাকে আপনি পানিশমেন্ট দিলেন, তার মানে কি এই অপরাধটা হালাল হয়ে গেল? মনে করেন একজন রাস্তার পাশে অনুমোদনবিহীন একটা কুয়া করছে, পুকুর খনন করছে। তো এই ক্ষেত্রে তিনি পেনাল কোড অনুযায়ী অপরাধ করে ফেলছেন, আপনি না হয় তারে দিলেন এই 1 সপ্তাহ জেল, আর না হয় 1 লাখ টাকা জরিমানা করলেন। তার মানে সে পানিশমেন্ট বুক করার পরে, জরিমানা দেওয়ার পরে, তাহলে ওটা হালাল হয়ে গেল নাকি? ওটা হালাল না, কারণ এটার জন্য সে পানিশমেন্ট খাইলো, কিন্তু তিনি তো সেটা বন্ধ করলেন না। বন্ধ করার আদেশ কি প্যানেল কোডে দেওয়া আছে? বলেন, প্যানেল কোডে দেওয়া আছে বন্ধ করার আদেশ? যে একজন ব্যক্তি যদি একজন ব্যক্তিকে মারে, সে পানিশমেন্ট পাবে, কিন্তু তার চিকিৎসার জন্য যাবতীয় খরচ সে বহন করবে। এটা কি ওইখানে বলা আছে? প্যানেল কোডে বলা আছে যে আপনার আসামি খরচ বহন করবে? কিন্তু আমাদের আমাদের মহল্লায় যদি বিচারটা হয়, তাহলে মুরব্বীরা কি বলবে? তুমি আরো মারছ, ও হসপিটালে আছে, ওর যাবতীয় চিকিৎসার ব্যয়ভার তুমি বহন করবা, এই কথা বলবে না? বলবে কিনা? এটা এটাকে বলা হয় আপনার কি, ন্যায় বিচারের নীতি আলাদা, ঠিক আছে? এটা অন্য একটা নীতি আছে। তো ওই নীতি আর পানিশমেন্টের নীতি এক জিনিস না। তার মানে পানিশমেন্টের পাশাপাশি ওই জিনিসটাকে আবার পূর্বের অবস্থানে ফিরে নিয়ে আসা, ওইটাকে বন্ধ করে দেওয়া, এইগুলোর কাজই হয়েছে মূলত এই যে 133 থেকে এই 137, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48 পর্যন্ত আছে। বুঝতে পারলাম? এইগুলো আপনার এখানে বলতেছে যে যদি কেউ এই ধরনের কাজ করে, এই ক্ষেত্রে যদি পুলিশ অফিসার একটা রিপোর্ট দেন, এই যে থানায় গিয়ে যে আপনি অভিযোগ করলেন, পুলিশ যদি জিডি করে এটা রিপোর্ট দেওয়া জানায়, তাহলে এটা পুলিশ রিপোর্ট হইলো। বা অন্য কোনোভাবে সংবাদ পেয়ে, তো অন্য কোনোভাবে ম্যাজিস্ট্রেট সংবাদটা কিভাবে পাবে? তাকে যদি কেউ গিয়ে অভিযোগ করে, অথবা ম্যাজিস্ট্রেট নিজেও কিন্তু সমাজের মানুষ, তিনি সমাজের অংশ না? তিনিও কিন্তু অনেক কিছু নিজে জানতে পারেন। এইভাবে তিনি যখন জানবেন, কি কি বিষয় জানবেন, একটু আমি স্ক্রিন শেয়ার করি, আপনারা দেখেন যে তিনি কি কি জানবেন। দেখেন, এইটুকু যদি বুঝে থাকেন, তাহলে পরের অংশটুকু বুঝবেন, একদম সহজ। তো এখানে বলতেছে কি কি বিষয়ে তিনি দেখবেন যে উপদ্রব হচ্ছে কিনা। জনগণের পথ, নদী, খাল কেউ যদি বেআইনিভাবে বাধা দেয় বা নোংরা করে, আর এগুলো যখন দূর করার প্রয়োজন বলে তিনি মনে করবেন, সেক্ষেত্রে জনগণের স্বাস্থ্য বা আরামের পক্ষে ক্ষতিকর ব্যবসা যদি কেউ দেয়, ব্যবসার মালপত্র অপসারণ করা প্রয়োজন, তখন বিস্ফোরণের আশঙ্কামুক্ত কোনো নির্মাণ বা দ্রব্যের নিরাপদ সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া যখন প্রয়োজন মনে হয়। আপনার কিছুদিন আগে দেখছেন না, যে 2-3 দিন আগে গুলশানে এক লোক মাথায় রড করে মারা গেল, রাস্তায় দাঁড়ায় কি সুন্দর কথা বলতেছে, মৃত্যুর কত কাছে আমাদের। পরে বলতেছে জনসাধারণের
যাতায়াতের অসুবিধা সৃষ্টিকারী গড়, তাঁবু বা গাছ প্রভৃতি অপসারণ বা সংস্কার বা নিরাপদ রাখার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এরপরে গিয়ে ম্যাজিস্ট্রেট কি করবেন, দেখবেন যে আরো বিষয় আছে, খেয়াল করে নেই। প্রকাশ্য স্থানে পুকুর, কূপ বা গর্তের চারিদিকে বেড়া দেওয়া প্রয়োজন, বা বিপজ্জনক জানোয়ারকে আটক রাখা বা মেরে ফেলার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তখন ম্যাজিস্ট্রেট শর্ত সাপেক্ষে এখানে আদেশ দিবেন। ম্যাজিস্ট্রেট এক্ষেত্রে শর্ত সাপেক্ষে কিন্তু আদেশ দিবেন। কি আদেশ দিবেন তিনি আদেশটা দিবেন যে এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে নির্ধারিত সময় এবং স্থানে হাজির হওয়ার জন্য আদেশ দিতে পারেন। মনে করেন আপনি এই কাজগুলোর যে কোনো একটা করতেছেন, ম্যাজিস্ট্রেট কোনোভাবে জানার পরে ম্যাজিস্ট্রেট আপনাকে কি করবেন, হাজির হওয়ার জন্য আদেশ দিবেন, যাতে আপনি কি করতে পারেন, এটা ওনার সামনে গিয়ে ব্যাখ্যা দিতে পারেন। কারণ আপনার নামে যে অভিযোগটা করতেছে এটা তো মিথ্যা হইতে পারে, মিথ্যা হইতে পারে না, মিথ্যা হইতে পারে। তার মানে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন, আপনি ব্যাখ্যা দিবেন এবং আদেশটি সংশোধন বা বাতিল করিয়ে নিতে পারেন। তার মানে আপনার কাজ হলো ম্যাজিস্ট্রেটকে গিয়ে বোঝানো, তাকে ব্যাখ্যা দেওয়া, সেই ব্যাখ্যার মাধ্যমে আপনি যে সঠিক আছেন এটা তাকে বোঝানো, এবং এক্ষেত্রে আদেশটা তিনি বাতিল করতে পারেন, আবার সংশোধন করেও তিনি দিতে পারেন। এটুকু বুঝছেন যে ম্যাজিস্ট্রেটের কাছে যখন সংবাদ যাবে, ম্যাজিস্ট্রেট এই উপদ্রবগুলো কেউ করতেছে, ম্যাজিস্ট্রেট জানতে পারছে, পুলিশ রিপোর্টের ভিত্তিতে হোক বা অন্য কেউ, অথবা ম্যাজিস্ট্রেট নিজেও সেটা জানতে পারেন। জানার পরে ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে কি করবেন, নোটিশ দিয়ে ডাকবেন, ঠিক না? ডাকে দেওয়ার পরে তার আপনার সুযোগ দেওয়া হবে, এবং আপনাকেও যদি নোটিশ দেওয়া হয় যে শুধুমাত্র আপনার বিরুদ্ধে অভিযোগ শুনে কি আপনার রায় দিয়ে দেয়, আপনাকে ডাইকা সিনিয়র কর্মকর্তা জিজ্ঞেস করবে না, আপনার বিরুদ্ধে মামলা হলে কি আপনার পানিশমেন্ট দিয়ে দিবে, আপনাকে ডাইকা সুযোগ দেবে না আত্মপক্ষ সমর্থনের, আপনি সাক্ষ্য হাজির করবেন না। এই জিনিসটাও সেম প্রসিডিওরটা এখানে বলবো। আমরা পরের অংশটা একটু দেখি, তাহলে বুঝতে পারবেন। একদম ধাপে ধাপে আমি যাচ্ছি। যে পরে বলতেছে যে এই ধারা অনুসারে কোনো ম্যাজিস্ট্রেট এর যথাযথভাবে দেওয়া আদেশ সম্পর্কে কোনো দেওয়ানি আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এর মানেটা কি? হোয়াট ইজ দেওয়ানি আদালত? দেওয়ানি আদালত বলতে দেওয়ানি কার্যবিধি নামে একটা আইন আছে, আপনারা অনেকেই জানতে পারেন। দেওয়ানি কার্যবিধি নামে আমাদের একটা আইন আছে, আমাদের এই আইন থেকে কোনো প্রশ্ন হবে না। আবার আজকে এই বই কিনে পড়া শুরু করেন না, ফৌজদারি কার্যবিধি বললাম কিন্তু দেওয়ানি কার্যবিধি তো বললাম না। দেওয়ানি কার্যবিধি আপনার আমার জন্য নয়। দেওয়ানি কার্যবিধি হচ্ছে জায়গা জমি অধিকার এইগুলো নিয়ে যে মামলাগুলো করা হয় সেগুলোকে বলা হয় দেওয়ানি কার্যবিধি। তো এই দেওয়ানি কার্যবিধির যে কথাটা এখানে বলছে যে ম্যাজিস্ট্রেট এখানে আদেশ দিচ্ছে, দেওয়ানি মামলাগুলো কারা দেখে? দেওয়ানি মামলাগুলো দেখে জজ আদালতে, জজ কোর্টে। কারা দেখে? জজ কোর্টে। তো জজ কোর্টের আদেশের মূল্য বেশি নাকি আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশের মূল্য বেশি হবে? 100% জজ কোর্টের মূল্য বেশি হবে না? জজ কোর্টের মূল্য বেশি হবে, এটাই স্বাভাবিক, সাংবিধানিকভাবে তারা ক্ষমতাবান। তো এখানে বলতেছে যে দেওয়ানি কোর্টেও আপনার এই ধরনের বিরোধ সংক্রান্ত বিষয়গুলো সিদ্ধান্ত যদি ম্যাজিস্ট্রেট দেন, আদেশ দেন, ওই আদেশটা অবৈধ, এই ধরনের কোনো প্রশ্ন তোলা যাবে না। এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে আদেশগুলো দেন, তিনি আসলে কিসের জন্য দেন? তিনি দেন যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, ঠিক না? যাতে দুই পক্ষের মাঝে কোনো ধরনের কি না লাগে, গন্ডগোল না লাগে। কারণ এক পক্ষ ডিস্টার্ব করতেছে, আরেক পক্ষ গিয়ে যদি সরাসরি ব্যবস্থা নেয় তাহলে মারামারি লাগবো না? মারামারি লাগবে কিনা? তারপরে এখানে মারামারি লাগবো। এই জন্য ম্যাজিস্ট্রেট বলে যে ঠিক আছে, আমার কাছে ডেকে এনে আমি জিজ্ঞেস করি। তখন তাদেরকে ডেকে এনে এটা জিজ্ঞেস করা হয়। এখন ম্যাজিস্ট্রেট যে কাজটা করলো, ম্যাজিস্ট্রেট যে তাকে একটা শর্ত সাপেক্ষে আদেশ দিল, এখন মনে করেন যারা অভিযোগ করছে তাদের সাথে আপনাদের পারিবারিকভাবে বা এলাকা ভিত্তিকভাবে জায়গা জমির মামলা আছে। এখন আপনি গিয়া জায়গা জমির যে ম্যাজিস্ট্রেট আছে তার গিয়ে আপনি বললেন, বা যে অতিরিক্ত জজ মনে করেন বা জজই ধরেন, জজ কোর্টের মামলা, উনাকে গিয়ে বললেন স্যার আমার তো নিম্ন আদালত থেকে এরকম নোটিশ দিছে জায়গা জমির বিষয়ে, এই সেই এরকম আপনার কাছে মামলা আছে। এটা এই ধরনের সম্মুখীন এই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে করা যাবে না। বুঝছেন এবার বিষয়টা? যে তাকে কখনোই আপনার এই ধরনের বিষয়ে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এটাই আর কি বলে দিছে আমার এখানে, একদম স্পষ্ট ক্লিয়ার করে বলে দিছে। ঠিক আছে, 133-2 ক্লিয়ারভাবে বলে দিছে যে এই ধারা অনুযায়ী
কোনো ম্যাজিস্ট্রেটের যথাযথভাবে দেওয়া আদেশ সম্পর্কে দেওয়ানি আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। বলতে পারবেন না যে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম আপনি যে ব্যবস্থা নিলেন আপনার এটা তো যুক্তি হয় না, যুক্তিযুক্ত হয় নাই। তার মানে এই ধরনের প্রশ্ন জেলা জজও করতে পারবেন না। আমরা কি ওসির ক্ষেত্রে এরকম একটা ক্ষমতা জানি? ওসির ক্ষেত্রে যেরকম একটা ক্ষমতা আছে আমরা জানি, সেটা কেউ ফৌজদারি কার্যবিধি 156 ধারা অনুযায়ী স্যার ওই যে ওসি আমলযোগ্য অপরাধ স্যার কারো অনুমতি ছাড়া তদন্ত করতে পারেন স্যার। ইনচার্জ মামলা রুজু করার পরে কেন তদন্ত করলেন আপনার আমলযোগ্য অপরাধের, এই বিষয়ে স্বয়ং আদালতও প্রশ্ন তুলতে পারবেন না। আবার এবার এটা কথা 156 ক্লোজ 2 বলা আছে, 156 ক্লোজ 2 এই কথাটা বলা আছে। এবার আমরা যেটা দেখলাম এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যে ব্যবস্থাটা নেবেন, এটার কারণে তার সাথে যে বড় আদালত আছে দেওয়ানি কোর্ট, তারা কখনো নিম্ন আদালতের কার্যক্রম সম্পর্কে প্রশ্ন তুলতে পারবেন না। আপনার দেওয়ানি কোর্ট থেকে রায় দিয়ে দিতে পারবে যে এই জমি অমুকের সুবান মরলের, তাকে বুঝাই দাও, তখন উচ্চ আদালত এটা সুবান মরলকে বুঝাই দিবে। বুঝা গেছে? এটা তার ক্ষমতা। তাহলে এটা ক্লিয়ার আমরা, যেখানে প্রশ্ন উত্থাপন করা যাবে না। পরেরটা আমরা দেখব। পরেরটাতে বলা আছে আমাদের 134-এ, এই যে ম্যাজিস্ট্রেট যে আমাদের আদেশটা দিবেন, এই আদেশটা কিভাবে জারি হবে এবং কিভাবে সেটা বিজ্ঞাপিত হবে। এই আদেশটা জারি হবে কিভাবে, এই 134-এর আগে বলছে এই ধরনের আদেশ সমন জারির মতো সংশ্লিষ্ট ব্যক্তির উপর জারি করতে হবে। আমরা একটা ধারা পড়ছিলাম, আপনাদের মনে আছে যে ভবিষ্যতে ফৌজদারি কার্যবিধি পড়তে গিয়ে সমন জারির পদ্ধতি যদি সামনে আসে তাহলে নতুন করে আর সমন জারির পদ্ধতি পড়ার দরকার নাই। এই যে আমাদের সামনে চলে আসে যে এই আদেশটা কিভাবে জারি হবে, এই আদেশটা জারি হবে সমন জারির মতো। তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি যে এই ধরনের আদেশ যদি কখনো দেয়, এক কপি দিয়ে আরেক কপিতে সই নিলে হইতেছে নাকি, সমন জারির মতন জারি হবে মানে কি, এক কপি দিয়ে আরেক কপিতে নিলেই হবে, ওই পরিবারের কাউকে দিয়ে সই নিলেও হবে। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় যে ফৌজদারি কার্যবিধির 133 ধারা মোতাবেক যে শর্ত সাপেক্ষে আদেশ দেওয়া হয় সেটি কিভাবে জারি করা হয়, সমনের মতো করে জারি করা হয়, এটা আমরা পাই গেলাম 134-এর একে বলছে আপনার যদি সম্ভব না হয় তখন, এবার হয়েছে কথা যদি সমনের মতো করে জারি না হয়, সম্ভব না হয়, তখন বিকল্প হিসেবে এখানে আপনার বলা আছে। বিকল্প হিসেবে কি বলা আছে? বিকল্প হিসেবে বলতেছে 2-এ সমন জারির মতো জারি করা সম্ভব না হলে সরকার কর্তৃক প্রণীত নিয়ম অনুসারে ঘোষণা মারফত বিজ্ঞাপিত করতে হবে এবং অনুলিপি এমন স্থানে লটকে দিতে হবে যাতে সংশ্লিষ্ট ব্যক্তির নিকট সংবাদটি পৌঁছানো সর্বাপেক্ষা সুবিধাজনক হয়। তার মানে বোঝানো হয়েছে এটা যে যখন এটা জারি করা সম্ভব হচ্ছে না সমন্বয় মতো করে, তখন এটা ঘোষণা মারফত যে আপনার একটা বিজ্ঞপ্তি টানাই দিল বা মাইকিং করে দিল, এগুলো বলা হয় ঘোষণা। বা এলাকায় গিয়ে একটা আপনার ডোল বাইরে প্রচার করে দিল, এটা হলো ঘোষণা মারফত তিনি এটা কি করবেন, জারির একটা ব্যবস্থা করবেন। এবং এটা প্রকাশ্য স্থানে ওই আদেশের কপি লটকায় দিতে হবে, তাই না? কি জন্য তাহলে, কি জন্যে? যাতে ওই ব্যক্তি পর্যন্ত খবরটা পৌঁছায়। লটকানোর বিষয়ে আর কোথায় কি আছে মনে আছে আপনাদের? লটকানোর বিষয়ে আর কোথায় বলা আছে? সমন লটকায় জারি করা যায় নাকি? সমান এবং হুলিয়া দুই ক্ষেত্রে আমরা লটকায় জারির একটা বিধান দেখলাম, আর এখানেও আমরা লটকায় জারির একটা বিধান দেখলাম, তাই না? যদি প্রশ্ন করে এরকম, যদিও আজ পর্যন্ত কোনদিন করে নাই, যে আপনার লটকায় জারি করা যায় এমন কি কি বিষয় রয়েছে আলোচনা করুন। যদি এমন প্রশ্ন কোনো সময় করবে না, বাট মজা করে হলেও তো আপনি শিখতে পারেন না যে লটকায় জারি করা যায় কি, সমন যখন ওই ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না, পুরুষ ব্যক্তিকে সরি তার পরিবারের কোনো আপনার সাবালক ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না, তখন সেটা লটকায় জারি করলাম সমন। হুলিয়া পড়ে শোনানোর পর লটকায় জারি করলাম। আর এবারে আমরা এখানে দেখলাম যে আপনার এটা সমন জারির মতো করে 133-এর যে আদেশটা আছে এটা জারি করতে হবে, না পারলে সেটা ঘোষণা আকারে জানাতে হবে এবং এক্ষেত্রে লটকায় দিতে হবে এক কপি। এরপর হচ্ছে আমাদের 135 দ্বারা, আমি যে আদেশ প্রাপ্ত হইলাম, আমি আদেশ প্রাপ্ত হয়ে আমি এখন কি করব,
আমার জন্য দুইটা রাস্তা। আমার জন্য কয়টা রাস্তা? হয় আমি সঠিকভাবে আদেশটা পালন করব, না হলে আমি আদালতে গিয়ে কারণ দর্শাবো। কি করব আমি? আপনি কি পালন করব, নাহলে কি করব? কারণ দর্শাবো। আরেক শ্রেণীর লোক আছে যারা এই দুটোটার কোনোটাই করতো না, আদেশে পালন করতো না, গিয়ে কারণও দর্শাতো না। তার সে খুব পাওয়ার, এলাকার সহসভাপতি, তার অনেক পাওয়ার, তিনি এক্ষেত্রে এটা পাত্তাই দিবেন না, তিনি এটা সঠিকভাবে পালনও করবেন না, তিনি কোর্টে গিয়ে ব্যাখ্যাও দিবেন না। বুঝছেন? তিনি কোর্টে গিয়ে ব্যাখ্যাও দিবেন না, তিনি এলাকার রানিং সহসভাপতি। তাহলে এখন এই যে সহসভাপতি সাহেব, তিনি যে দিবেন না, তাহলে এই ক্ষেত্রে তার কি আপনার ব্যবস্থা হবে না? ব্যবস্থা হবে কিনা? 135-এ বলতেছে আপনি আমার এখানে আসবেন, এসে সঠিকভাবে এটা যদি ওইখানেও যদি সঠিকভাবে পালন করে ফেলেন তাহলে তো হয়েছেই। আর যদি আপনার কোনো কিছু থাকে যে এটা আপনি আহ, মিথ্যাভাবে আপনার উপর চাপাই দেওয়া হয়েছে, তাহলে আপনি কি কারণ দর্শাবেন? তা আপনি এক্ষেত্রে আদালতে এসে কারণ দর্শাবেন। পরে 136 দ্বারা খেয়াল করে দেখেন, এখানে বলতেছে যদি আদেশ পালন না করে বা কারণ না দর্শায় ওই যে সহসভাপতি সাহেব, তার পরিণতি কি হবে? তাহলে ওই সহসভাপতির ক্ষেত্রে প্যানাল কোডের 188 দ্বারাই একটা ব্যবস্থা গ্রহণ করবে আদালত। বুঝছেন? এবং এই যে অস্থায়ীভাবে যে আদেশটা দিছিল না, অস্থায়ীভাবে আদেশ, তখন বলবে আপনি কথা শুনেন না, এত বড় নেতা হয়ে গেছেন আপনি, কথা শুনেন না, আদালতের কথা শুনেন না, তখন তাকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসবে। নাকি? তাকে পানিশমেন্টের আওতায় আনবে না, তখন তাকে এই ক্ষেত্রে পানিশমেন্টের আওতায় আনবেন। কত দ্বারাই? পেনাল কোডের 188 দ্বারাই। জারিকৃত আদেশ, বিজ্ঞ আদালতের আদেশ কেউ যদি অমান্য করে সেক্ষেত্রে শাস্তিগত পেনাল কোডের 188 দ্বারাই এক্ষেত্রে ব্যবস্থা রয়েছে। 188-তে কিন্তু আরও আছে, আমি বলে দিই। এই যে থানায় যারা আপনারা আছেন, এএসআই, আপনারা প্রসিকিউশন দাখিল করেন না? প্রসিকিউশন দাখিল করেন, বা অনেক সময় দেখবেন কোর্ট থেকেই আসে ওই 145, পরে 144 নোটিশ আসে না? আসে। আসার পরে একটা আমরা ফর্ম বানিয়ে রাখছি, প্রিন্ট করে রাখছি, ওই গেলে দুই পক্ষ, প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ লিখে গিয়ে জমা দিয়ে এক কপি নিয়ে আসি দ্রুত করে, তাই না? তো এই ক্ষেত্রে যখন আমরা এটা জারি করি, তখন বিপরীত পক্ষ থেকে প্রায় সময় ফোন আসে না, স্যার কি নোটিশ জারি করে গেলেন স্যার, এই পার্টি তো আপনার যাওয়ার পর পরই তো স্যার আবার কাজ শুরু করে দিছে। এটা কমন অভিযোগ কিন্তু। তারপরে পুলিশ যায়, পুলিশের দেখে না একটা মানে আপনার চুর পুলিশ খেলা শুরু হয়, পুলিশের দেখে তারা পলায়, পুলিশ আয়া পরে আবার কাজ শুরু করে বা হাল চাষ শুরু করে। এইরকম পরিস্থিতিতে ওই যিনি জারি করছেন নোটিশ, তিনি একটা মুসিবতে পড়েন না? আবার মনে করেন যে আপনার ফোর্সও সবসময় থাকে না, সেও সবসময় ফ্রি থাকে না, তাই না? এরকম নোটিশ সে প্রতিনিয়ত জারি করতেছে। 144, 145 যদি কেউ না শুনে জারি করার পর, তার বিরুদ্ধেও কিন্তু প্রসিকিউশন দেওয়া যায়। যারা প্র্যাকটিক্যালি জানেন না, জানেন রাখেন, যখন এরকম নোটিশ জারি করে আসবেন আর পিছন থেকে বাদী পক্ষ ফোন দিব বা আপনার অন্য কোনোভাবে জানতে পারবেন যে তারা নোটিশ শুনতেছে না, এই ক্ষেত্রে নোটিশ অমান্য করার কারণে আপনি তাদের বিরুদ্ধে গিয়ে কিন্তু ব্যবস্থা নিতে পারবেন। কত দ্বারাই? তার নাম ঠিকানা তো আপনার কাছে আছেই, আছে না? নাম ঠিকানা আছেই। এবার কোর্টে আবেদন দিবেন, ওই দ্বারা প্রসিকিউশন দেওয়ার জন্য কোর্ট অনুমতি দিলেই আপনি দাখিল করে দিবেন। 188 দ্বারাই ব্যবস্থা। শেষ দ্বারা কারণ দর্শানোর জন্য হাজির হলে অনুসরণীয় পদ্ধতি। এখন মনে করেন নিতান্ত একজন ভদ্রলোককে আপনার ডাকা হয়েছে, যে লোক কারণ দর্শাবে, তিনি কারণ দর্শাতে চাচ্ছেন, কারণ দর্শাবেন, তখন এই ক্ষেত্রে দেখানো হয়েছে যে আদিষ্ট ব্যক্তি হাজির হয়ে আদেশের বিরুদ্ধে কারণ দেখায়, তবে ম্যাজিস্ট্রেট সেই বিষয়ে সাক্ষ্য গ্রহণ করবেন। এখন ম্যাজিস্ট্রেট আপনার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনছে, আপনি এখন তার বিপরীতে আছেন যে না স্যার, এই অভিযোগটা সত্য না, আমার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে এটা মিথ্যা। তখন ম্যাজিস্ট্রেট বলবে কি, তাহলে আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ আমরা নিব। তখন ম্যাজিস্ট্রেট আবার অর্ডার দিবে, বিপরীত পক্ষ আবার আপনার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ হাজির করবে না, বিপরীত পক্ষ তো আবার আপনার বিরুদ্ধে সাক্ষী প্রমাণ হাজির করবে। তো এইটাই এখানে বলতেছে যে শুরুতে যে আদিষ্ট ব্যক্তি হাজির হয়ে আদেশের বিরুদ্ধে কারণ দেখালে ম্যাজিস্ট্রেট সেই বিষয়ে সাক্ষ্য নেবেন। তারপরে দুয়ে বলতেছে ম্যাজিস্ট্রেট যদি কারণ শুনে সন্তুষ্ট হন,
তবে আদেশটি সম্পর্কে আর কোনো কার্যক্রম গ্রহণ করবেন না। তার মানে ম্যাজিস্ট্রেট যে একটা আদেশ দিয়েছিলেন, এই আদেশ নিয়ে তিনি আর সামনে আগাবেন না, যে পর্যন্ত দিয়েছিলেন এই পর্যন্তই শেষ। ক্লিয়ার? অস্থায়ী আদেশ দিয়েছিলেন, তিনি বলবেন যে ডিসক্লোজ, এই চ্যাপ্টার শেষ। ঠিক আছে? আচ্ছা, এগুলো কোন ধরনের ম্যাজিস্ট্রেট এটা বুঝছেন তো? ওই যে ডিসি অফিসে থাকে না ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, এটা কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজ, বুঝছেন? ওই যে ডিসির আন্ডারে যে থাকে যারা, এটা বেশিরভাগ সাধারণত দেখবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এই মামলাগুলো দেখে। দেখবেন প্রত্যেক জেলাতেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যে আছেন তিনি মূলত এই মামলাগুলো দেখেন। এগুলো হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টের মামলা, পানিবাদ নাকি নির্বাহী ম্যাজিস্ট্রেটের মামলা, অল্প পানিশমেন্ট। সন্তুষ্ট হয়ে গেলে তিনি আর কোনো ব্যবস্থা গ্রহণ করবেন না। আরে ভাই, যদি সন্তুষ্ট না হন তখন কি হইব? সন্তুষ্ট না হইলে তিনি মনে করেন সাক্ষ্য প্রমাণ আপনি দেখাইলেন কিন্তু তার কাছে যুক্তিযুক্ত মনে হইলো না, বাদীরটা যুক্তিযুক্ত হইলো, তখন কি করবেন? তখন করবে ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট না হন তবে আদেশটি স্থায়ী করে দিবেন। ওই যে আপনাকে অস্থায়ী আদেশ দিছিল, অস্থায়ীভাবে যে আপনার কাছে একটা সুযোগ ছিল যে আপনি এটা রিভিউ করে এই আদেশটাকে বাতিল করার, সেক্ষেত্রে আপনি যদি পারেন তাহলে দুয়ে, এই যে 137-এর যে দুয়ে, এই দুই মোতাবেক আপনি জয়ী হয়েছেন, আপনি সন্তুষ্ট করতে পারছেন, ম্যাজিস্ট্রেট বলবে যে যাও, এটা এখান থেকে শেষ। যখন আপনি সন্তুষ্ট হতে পারলেন না, আপনার বিপরীত পক্ষ সন্তুষ্ট করছে, তখন ম্যাজিস্ট্রেট বলবে যে অস্থায়ীভাবে দিছিলাম তো, আদেশ আমি একদম স্থায়ী করে দিলাম, এখানে চিরতরে আপনার এই পুকুর আপনার বন্ধ করতে হবে, এটা আপনি খোলা রাখতে আর পারবেনই না। আগে যখন শর্ত সাপেক্ষে একটা সুযোগ ছিল, যদি প্রমাণ করতে পারতেন তাহলে আপনাকে অব্যাহতি দেওয়া হতো, এই সুযোগটা আর এখানে থাকবে না। ক্লিয়ার? এই হলো মূলত আমাদের 137 দ্বারা। তাহলে আমাদের 133-এ যদি আমরা খেয়াল করি আবার শুরু থেকে, যে 133 আমাদের কি বলছে? 133-এ উপদ্রব অপসারণের জন্য বা এগুলো দূর করার জন্য, অসুবিধা দূর করার জন্য, নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার জন্য এই যাবতীয় বিষয় সম্পর্কে শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারেন ম্যাজিস্ট্রেট। আদেশ কিভাবে আমার উপরে অন্যজনের উপরে আপনার বিজ্ঞাপিত হবে সেটা আপনার বলা আছে 134-এ। এই আদেশ পালন করার পর একটা এখানে নৈতিক নীতিমালা তৈরি করে দিছে যে আদিষ্ট ব্যক্তি আদেশটা পালন করবে অথবা তিনি এটার ক্ষেত্রে কারণ দর্শাবেন। আর যদি কেউ কারণ না দর্শায়, 136-এ বলছে না দর্শালে তার বিরুদ্ধে পেনাল কোডের 188-তে ব্যবস্থা। আর যদি কেউ কারণ দর্শায়, 137-এ বলছে দুইটা পরিণতি হইতে পারে। এক, ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হয়েছে, আপনার মনে করেন যে কি এটা নিয়ে আর তিনি সামনে আগাবেন না। ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হয় নাই, তাহলে আদেশটা কি করে দিবেন? তিনি আদেশটা এক্ষেত্রে তিনি স্থায়ী করে দিবেন। এটাই আপনার বলছে আপনার 137-এ। ক্লিয়ার? 133, 134, 135, 136, 137, 33, 34, 35, 36, 37, মোট 5টা দ্বারা সুন্দরভাবে আলোচনা করা হলো। স্যার আমার 90 ধারাটা স্যার একটু কনফিউজ। 90 ধারার স্যার সমনের অতিরিক্ত যে পরোয়ানা জারি, এটা স্যার ক উপধারার মধ্যে আছে যে যদি আদালত স্যার সমন দেওয়ার পূর্বে এবং পরে জানতে পারে যে সে আদালতে হাজির হবে না বা বিশ্বাস করে, এরূপ সময়ে কি স্যার এই যে আদালতে সমনের অতিরিক্ত পরোয়ানা জারি করতে দিবে নাকি ডাইরেক্ট সমন বা পরোয়ানা দিয়ে দিবে? এরকম ক আর খটা স্যার বুঝতেছি। আচ্ছা, এটার মধ্যে কি স্যার সমনের পরিবর্তে পরোয়ানা দিবে নাকি একসাথে সমন আর পরোয়ানা দিয়ে দিবে? একটা নিয়ম কি স্বাভাবিক, স্বাভাবিক নিয়ম হলো একজন ব্যক্তিকে সমন দিয়ে ডেকে আনবে, এটাই স্বাভাবিক নিয়ম, তাই না? দেওয়া হয়েছে, সমনের একটা তারিখও দেওয়া আছে যে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে, কিন্তু আজকে জানুয়ারি মাসের 28 তারিখ। দেওয়ার পরে ম্যাজিস্ট্রেট মনে করতেছে এমদাদ হোসেন রে সমন দিলাম, এত সমনের যোগ্য না, তো সমন দিলে আইব না, সমন দিলে ও আসবে না, ঠিক আছে সমন সমনের মতনই থাক, সমনের অতিরিক্ত হিসাবে গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে দাও। এটা বাস্তবে নাই, আমি আবারও বলতেছি, এই জন্য আপনারা বুঝবেন না অনেকে, এটা সাধারণত বাস্তবে ব্যবহার নাই। কারণ বাস্তবে আমরা জানি সমন আগে আসে, আসার পর একটা তারিখ দেওয়া থাকে, ওই তারিখ পর্যন্ত আদালত অপেক্ষা করে, ওই তারিখে যদি না যায় তাহলে পরে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা দেয়। আমি দেখি নাই, আমার লাইফে আমি পাই নাই যে একই ব্যক্তির নামে সমন আছে, সমনের তারিখ পার হওয়ার আগেই মনে করেন ওয়ারেন্ট চলে আসে, এরকম আমরা দেখি নাই। গণপ্রদবে এখন সাধারণ জনগণের বিপত্তি ঘটে বা অসুবিধার সৃষ্টি হয়, এরকম কোনো অভিযোগ বা নালিশ
যদি থানায় করলে তো অভিযোগ, আর কোর্টে করলে তো নালিশ। এখন একজন ব্যক্তি যদি করে, সেক্ষেত্রে কি বিষয়টা ওই একক ব্যক্তির মতো ধরে নেওয়া হবে, নাকি স্যার একজনের করতে পারবে গ্রামবাসীর পক্ষে, এলাকাবাসীর পক্ষে? এটা আপনার ব্যক্তি টু ব্যক্তির ক্ষেত্রেও পারবেন, আর সবার ক্ষেত্রেও পারবেন, কোনো সমস্যা নাই। ব্যক্তি টু ব্যক্তি করা যাবে তাহলে স্যার? গণউপদ্রব তো স্যার সাধারণ জনগণের সবার এখানে স্বার্থে না স্যার? এটা টোটাল গণমুদ্রা। এখানে দেখেন উপদ্রব, ভালো করে খেয়াল করে দেখেন বইতে, স্যার স্যার ভালো করে দেখেন উপদ্রব লেখা আছে, উপদ্রব। জি স্যার, জি স্যার, 133 উপদ্রব, জি স্যার উপদ্রব, কি লেখা আছে? স্যার 133 উপদ্রব। উপদ্রব। উপদ্রব মানে একজনের ক্ষেত্রে সেটা। আর যখন এই একই অপরাধ বেশি লোকের যে ছড়াবে, তখন সেটার নাম হবে কি? গণ গণউপদ্রব। উপদ্রব। বোঝা গেছে? এখানে সিঙ্গেল ক্ষেত্রেও চলবে, বড়র ক্ষেত্রেও চলবে। এটা স্যার আমাদের যে যে কটা ধারা আছে, এটা দুই ক্ষেত্রে প্রযোজ্য আর কি? হ্যাঁ, আর ব্যবহার নিয়ে যখন বাধা বিপত্তি আসবে তখন কি করতে হবে, তখন এটা আগামীকালকের ক্লাসে থাকবে। 135 ধারাটা যদি আবার একটু বলতেন স্যার। শিরোনামটা জাস্ট বলেন আপনি, দেখি আপনি মনে রাখতে পারছেন কিনা। আদিষ্ট আদিষ্ট ব্যক্তির আদেশ পালন করবে বা কারণ দর্শাবে। ওকে, আপনি যে আমার কোচিং এ ভর্তি হয়েছেন, হয় আপনি জুম ক্লাস করবেন অথবা আপনি রেকর্ডিং দেখবেন বা অ্যাপসে দেখবেন, তাই না? জি স্যার। অর্থাৎ আপনি কোচিং এ হওয়ার পর আপনি কি করবেন এইটা বলছে। আর 135-এর ব্যাপারটা এরকম, যার প্রতি আপনার আদেশ পাঠানো হয়েছে, মানে নোটিশ পাঠানো হয়েছে, ওই আদেশপ্রাপ্ত ব্যক্তি আসলে সে কি করবে। এখানে বলা আছে যে তিনি হয় আদেশটা পালন করবেন, মেনে নেবেন, অথবা তিনি যদি মানতে না চান, তিনি এক্ষেত্রে এসে কারণ দর্শাবেন। তার জন্য দুইটা রাস্তা, হয় আপনি মেনে নেন অথবা আপনি কারণ দর্শান। এই এই কারণ দর্শানোটা স্যার, এটা কি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে স্যার ইয়ে করবে নাকি স্যার? সঠিক, অবশ্যই নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট আমি মানে 2 মিনিট আগেও বলছি, 2 মিনিট আগেও বলছি না যে আপনার এই ধরনের ম্যাজিস্ট্রেট কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট, যারা হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেটের অধীনস্থ থাকে তারা। 136 ধারা অনুযায়ী আদেশ না পালন করলে পেনাল কোডের 188 ধারা মোতাবেক ব্যবস্থা নেবে। স্যার 188 ধারা অনুযায়ী যে প্রসিকিউশন দাখিল করা হবে স্যার, প্রসিকিউশন কি স্যার যে আদেশ জারি করছে সে বাদী হয়ে দাখিল করবে না কোনো পাবলিক করবে স্যার? পুলিশ অফিসার নিজেই করতে পারবে, কোনো সমস্যা নাই। পুলিশ অফিসার নিজেই করতে পারবে, বা আপনি যে নোটিশ জারি করে আছেন আরেকজনের, এই ক্ষেত্রে তো আপনার একজনের এতে গেছেন, অভিযোগের প্রেক্ষিতে গেছেন, তখন উনি তো আপনাকে জানাবে, স্যার এই যে আদেশ যে জারি করে গেছেন ওরা তো মানতেছে না, ওরা জানাবে না? জি স্যার। তখন তখন আপনি বলবেন যে আপনি একটা অভিযোগ দেন যে আমরা একটা কোর্টে মামলা করছি, এই মামলা দ্বারকা এসে পরে এত তারিখে নোটিশ জারি করে গেছে, কিন্তু আসামিরা এই নোটিশ মানতেছে না। কোর্টে ওই যে তদন্ত যে প্রসিকিউশন দেখার জন্য অনুমতির আবেদন করবে স্যার, এই আবেদনটা কি স্যার নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর করবে স্যার? কোনটা, যে তারা যে আদেশ মানতেছে না এটা? তারা যে আদেশ মানতেছে না, এটা যে এটা ওই দুই জায়গায় পুলিশ সুযোগ অফিসার। আছে, এটা দুই জায়গায় সুযোগ আছে, কোর্টেও সুযোগ আছে, থানার অফিসারের কাছেও সুযোগ আছে, দুই জায়গাতে সুযোগ আছে, কোনো না নাই। ঠিক আছে, ধন্যবাদ। আবার যদি থানায় করে তাহলে আবার অনুমতি চাইতে হইব, আর যদি কোর্টের কাছে করে তো কোর্ট ডাইরেক্ট সাক্ষ্য প্রমাণ নিবে। আপনি যেটা বললেন যে এটা একজন ব্যক্তি করতে পারবে, তাহলে স্যার যে ফৌজদারি কাজ যদি ভাষ্যতে কিতাব মহল যেটা স্যার, হুম হুম। সেটাতে বলা আছে এই ধারার অধীনে ব্যবস্থা গ্রহণ করতে হলে নিম্নবর্ণিত 3টি বিষয় লক্ষ্য রাখতে হবে। এবং স্যার 2 নম্বর পয়েন্টটা হচ্ছে বিষয়টি দুইজন বা দুই দলের মধ্যে বিবাদ নয়, এরকম হলে প্রতিবিধান রয়েছে দেওয়ানি আদালতে। ফৌজদারি আদালতে ব্যক্তিগত বিবাদ এই ধারায় গ্রহণ করা হয় না। আমাদের এটা তো নির্বাহী কোর্ট, নির্বাহী কোর্টে এটা বিচার, জুডিশিয়াল কোর্টে না, স্যার ফৌজদারি কোর্টে। আমরা যদি জুডিশিয়াল, সরাসরি জুডিশিয়াল কোর্টে না তো। আপনার কত দ্বারা ব্যাখ্যা থেকে বলতেছেন বলেন তো? স্যার এটা যে 133 ধারা স্যার, 133 ধারা, আর স্যার যে ভাষ্যতে লাস্টে স্যার এখানে স্পষ্ট বলে দিছে যে ব্যক্তিগত বিবাদ এই ধারায় গ্রহণ করা হয় না। এই যে দেখেন বলছে যে আপনি যেটা বলছেন না, 2 নম্বর নিয়মটা, স্যার স্যার বিষয়টি দুইজন উপদ্রবকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ব্যক্তিগত উপদ্রব, একটা হ্যাঁ, এটা গণউপদ্রব। গণউপদ্রব। এই ধারার অধীনে ব্যবস্থা গ্রহণ করতে হলে নিম্নবর্ণিত 3টে বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। এক, বিষয়টি গণউপদ্রব হিসেবে চিহ্নিত করা যায় কিনা, যে উপদ্রবকে একজনকে নয় বহুজনকে আহত করে, কেবলমাত্র সেই উপদ্রবকে গণউপদ্রব বলা যায়।
বিষয়টি দুইজন বা দুই দলের মধ্যকার বিবাদ নয়, সেরকম হলে তার প্রতিবিধান রয়েছে দেওয়ানি আদালতে। ফৌজদারি আদালতে ব্যক্তিগত বিবাদ এই দ্বারা আর গ্রহণ করা হয় না। বিষয়টি এমন গুরুতর যে আশু ব্যবস্থা আপনার নিলে অনিবার্য। এটা হচ্ছে আপনার এই যে মামলা নাম্বার 48 66 নাম্বার সিরিয়ালের, দেখছেন ওই মামলার সিদ্ধান্ত এটা। এটা হচ্ছে ও স্যার, ওই মামলার সিদ্ধান্ত। এই মামলাতে কোর্টে এবং থানায় অ্যাভেলেবেল কিন্তু নোটিশ আছে যে আপনার প্রতিপক্ষ আপনার সীমানা গিয়ে এসে টয়লেট করতেছে, জিনিসটা বুঝেন, আপনার স্যার প্রতিবেশী না, কিন্তু অসুবিধাটা আগে আপনার করতেছে, পরে না হয় এটা পাবলিকের কাছে যাবে, কিন্তু মামলা তো একজনের করতে হইব, মামলা একজনের করতে হয় না। জি স্যার। এখন ওই অভিযোগে কিন্তু লেখা থাকে যে আমার ঘরের পাশে টয়লেট করতেছে, যেটা দুর্গন্ধে আমি থাকতে পারি না, এবং এলাকাবাসী ওখানে দেখবেন আরেকটা লাইন বাড়তি লেখা থাকে যে এলাকাবাসীরও এটা সমস্যা হয়। হইতেছে। আর আপনার বাড়ির পাশে একজনের পুকুর করতেছে, মনে করেন যে বেড়া দিছে না, নিরাপত্তাহীনতা, আপনি কিন্তু লিখতেছেন যে আপনার সমস্যাটা, যে আপনার ছেলে মেয়ে এই গর্তে পড়ে যে কোনো সময় এখানে বড় দুর্ঘটনার শিকার হতে পারে, মারাও যাইতে পারে। জি শুধুমাত্র জি। আপনার আপনার বাচ্চারা এনে যাইব, অন্য এলাকার অন্য না, মানুষের বাচ্চা আইতে পারে না। এলাকার এলাকার যে কারো স্যার। হ্যাঁ, যখন উপদ্রব করে সাউন্ড বাজা আপনার বাড়ির পাশে, মাইক সাউন্ড বক্স লাগাইছে, এই সাউন্ড বক্স আপনি বিরক্ত হইতেছেন, শুধু কি আপনি হইতেছেন, আপনার মতন আরো হইতেছে না। সবাই সবাই স্যার। এই ডিস্টার্ব গুলো এইভাবেই আসে। আরেকটা যেটা ইনবক্সে ডিস্টার্ব করতেছে বা আপনাকে এই যে খারাপ খারাপ ইশারা ইঙ্গিত দিতেছে একজন আরেকজনকে, এটা কিন্তু একজন ব্যক্তির সাথে ব্যক্তি হইতেছে, বাট এই একবার ব্যক্তিগত জি স্যার। হ্যাঁ, একান্তই ব্যক্তিগত, কিন্তু এইগুলো ব্যক্তিগত, বাট অভিযোগটা তো মামলা তো একজনেই করে, কিন্তু এখানে আমার সমস্যাটা বলি এবং ওই ধরনের মামলাতে ক্লিয়ারভাবে বলা থাকে যে এইটার জন্য আরো অন্যান্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, বুঝছেন বিষয়টা। জি স্যার, জি আর স্যার। আপনারা বিশেষ করে এই যে ভাষ্য বইয়ের নজিরগুলো যে আছে মামলার, যে দেখবেন রেফারেন্স সহ যে নজিরগুলো থাকে, এগুলো পড়বেন না। এগুলো হচ্ছে, এটা স্যার, হ্যাঁ, স্যার আপনি দেখেন নজিরের উপরে এটা স্যার, নজির পর্যন্ত আপনি একবার বলছিলেন এটা আমলে নিছি, নজিরে আমরা যাই হ্যাঁ, না। এটা কিন্তু নজিরের উপরে স্যার, আপনি খেয়াল করে দেখেন একটু। হ্যাঁ, এই নজিরের জন্যই উপরে। বলছি। আচ্ছা ঠিক আছে, নজিরগুলো কিন্তু আপনার এড়ায় চলবেন, কি জন্য জানেন? জি আরে। নজিরগুলো হয়েছে পাশে যে ডিএলআর গুলো উল্লেখ করা থাকবে, এই ডিএলআর গুলো যেমন এই ধরেন আপনার, যদি আমাদের এই নজিরগুলো নিয়ে কিন্তু বহু বহু পাতা আছে হুদাহুদি এই বইয়ের ভিতরে। না না, এটি পরিষ্কার স্যার, আমরা আসলে মাথায় ধরবো না। হ্যাঁ, এইগুলো হচ্ছে বিচারকদের, যারা যখন একই ধরনের সেম ঘটনায় যখন সিদ্ধান্ত দিতে হয়, তখন দেখতে হয় যে পূর্বে এই ধরনের ঘটনা নিয়ে কোন মামলা আছে, কত সালের কোন মামলা আছে, তখন ওই মামলাগুলোর রেফারেন্স আপনাদের এখানে টানতে হয়, এখানে টানতে হয়। এখানে ব্যক্তিগত যে বিষয়টা, এটা ব্যক্তির কাছে সীমাবদ্ধ থাকে না, এটা আরো ছড়ায়। যখন দলীয়ভাবেও হয় তখন 10 জন মিলে গিয়ে কিন্তু মামলাটা করে না, তখন একজনে গিয়ে কিন্তু মামলাটা করে। আর এটাকে কিন্তু জুডিশিয়াল কোর্টে মামলাগুলো হয় না। আমি 3বার রিপিট করছি, যেটা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে এই ধরনের অভিযোগগুলো করা হয় আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি আপনার বজায় রাখার জন্যে। আর আর যেটা আপনার ওই শাস্তি প্রদান করা হয়, যেটা মামলা করা হয়, সেটা গিয়ে করা হয় আমাদের যে দেওয়ানি কোর্টে। সেটা যেমন জায়গা জমি মামলা টামলা আছে, এগুলো আমরা 145 থেকে 148-এ আমরা এই বিষয়গুলো দেখব, যে স্থাবর সম্পত্তি নিয়ে যখন শান্তি শৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা থাকে, শান্তি শৃঙ্খলা, সেটার জন্য 144-এর ব্যবস্থা আছে, 145 থেকে 148-এও আছে, তখন ওইখানে স্পষ্ট ক্লিয়ারভাবে আদালতের কথা বলা আছে। ভাষ্যতেই দেওয়া আছে স্যার, ব্যক্তিগত সাধ্যসিদ্ধির জন্য এই ধারা ব্যবহার করা যাবে না। ওইটা তো ব্যাখ্যা তো দিলামই, যে আপনার ব্যক্তিগত কিভাবে দলীয় পর্যায়ে ছড়ায়, এটা আর কি। জনস্বার্থে আপনি এই অভিযোগটা করবেন, অভিযোগটা আপনিই করবেন, সেটা জনস্বার্থে। ধরেন রাস্তার উপরে একটা গাছ রয়েছে, রাস্তার উপরে একটা গাছ, মরা গাছ, আপনার এই দিক দিয়ে আপনি হাইটা যান, কিন্তু আপনি তো ব্যক্তিগত বা আগে ফিল করবেন যে গাছটা তো যে কোনো সময় মাথার উপরে পড়তে পারে, আপনি মারা যেতে পারেন, তখন আপনি কিন্তু এখানে উল্লেখ করবেন যে এখানে গাছটা আপনি কেন ফিল করছেন, তার মানে আপনি আগে এটা ফিল নিছেন, নেওয়ার পরে গিয়ে তো আপনি বলছেন যে এটা যে কোনো সময় যে কোনো ব্যক্তি এখানে এই গাছের নিচে চাপা পড়ে মারা যেতে পারে। 133-2, জি স্যার। একশো আপনার হচ্ছে যে এখানে বলা আছে 133-2-এ যে আপনার ম্যাজিস্ট্রেট চাইতে আপনার জজ কোর্ট বড় না, জি স্যার। জজ কোর্ট বড়। এতে এই যে এখন দেখেন এই যে দেওয়ানি কোর্টের কথা বলা আছে, এখানে দেওয়ানি কোর্টের কথা বলা আছে, দেওয়ানি কোর্ট মানে জজ কোর্ট। তো এই জজ কোর্টে যখন মামলা করা হবে,
তখন ম্যাজিস্ট্রেট যদি তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেন, এই ম্যাজিস্ট্রেটকে যেন কোনো সময় প্রশ্নের সম্মুখীন না করা হয়। ভালো করে জিনিসটা খেয়াল করেন, ওই যে ব্যক্তিগত এবং দলীয় যে আলাপটা হলো, ম্যাজিস্ট্রেট যে তাৎক্ষণিক একটা ব্যবস্থা নিলেন, এই ম্যাজিস্ট্রেটকে যেন প্রশ্নের সম্মুখীন করা না হয় যে আপনি কেন তাৎক্ষণিক ব্যবস্থা নিলেন বা তাদেরকে এই ধরনের শর্ত সাপেক্ষে আদেশ কেন দিলেন। ম্যাজিস্ট্রেটের এই ধরনের প্রশ্নের সম্মুখীন যেন না করা হয়, এইটাই বলছে আপনার 133-2 যে এই ধারা অনুযায়ী যদি ম্যাজিস্ট্রেট কোনো ব্যবস্থা নেন, যথাযথ আদেশ দেওয়া হয়, তাহলে এই সম্পর্কে দেওয়ানি আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না, মানে প্রশ্নই তোলা যাবে না যে ম্যাজিস্ট্রেট সাহেব আপনি কেন এই ধরনের ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছিলেন। ম্যাজিস্ট্রেটের যে কার্যক্রমগুলো এটা নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না। সঠিক, এটা ম্যাজিস্ট্রেটের কাজের একটা বৈধতা দিল। 33 যে উপদ্রব, এই বিষয়টা স্যার, 4-5টা ফ্যামিলি স্যার বসত বাড়ির সামনে যদি একজন ব্যক্তি বসত স্থাপন করে এবং রাস্তা বন্ধ করে ওদের চলাচলের, এবং জমিটা যে বন্ধ করছে তার বৈধ জমি, বৈধ সম্পত্তির উপরে সে ঘর করছে, কিন্তু পিছনে যারা ছিল তাদের পথ বন্ধ হয়ে গেছে। এখন পিছনে যাচ্ছে, ওরা কি উপদ্রবের মামলা বা অভিযোগ করতে পারবে কিনা স্যার? হ্যাঁ পারবে। আমরা টিভি চ্যানেলে প্রায় সময় দেখি না, ম্যাজিস্ট্রেট সাথে লোকজন সাথে গেলে নিয়ে গিয়ে বাউন্ডারি ভেঙে দিচ্ছে, রাস্তা ভেঙে দিচ্ছে, এরকম দেখছেন না? বাউন্ডারি ভেঙে দিচ্ছে ম্যাজিস্ট্রেট। জি স্যার, জি স্যার। কি কোন ক্ষমতায় করে? এই যে এই ক্ষমতায় করে ম্যাজিস্ট্রেট, সেটা অপসারণ করার ক্ষমতা রাখেন। এটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট তখন বুঝেন, দেখেন যে এটা আদত এই মানুষটার অসুবিধা বা সম্মুখীন আপনার অসুবিধার শিকার হচ্ছে কিনা। এখন অন্য দিক দিয়ে রাস্তা আছে কিন্তু এই দিক দিয়ে গেলে আপনার সুবিধা হয়, এটা কিন্তু ম্যাজিস্ট্রেট দেখবে না, দেখবে যে আপনি এটার জন্য বন্দী হয়ে গেছেন কিনা, কিন্তু এটাকে ভেঙে দিবে, ভেঙে দেয় না? এরকম আমরা দেখছি না অনেক টিভিতে। জি স্যার, অনেক ক্ষেত্রে ভেঙে দেয়, অনেক ক্ষেত্রে মারামারি হয় বা অনেক বড় ধরনের ঝামেলা হয়, সম্পত্তি কিনতে হয়। আবার মনে করেন অনেক সময় পিছনে এদিক দিয়ে রাস্তা দেখায়, পিছনে জায়গা বিক্রি করে, পরে দিতে চায় না, কয় আমরা তো হ্যাঁ রাস্তা জি লিখে স্যার, জি স্যার, রাস্তা এরকম লিখে দিছি না। সমস্যাটাই হয়। জি স্যার, জি তখন স্যার। এইগুলো প্রতিকার আছে, প্রতিকার এইগুলো হলো প্রতিকারমূলক ব্যবস্থা। এই প্রতিকারে কি আমাদের 133-এ উপদ্রব এটা অভিযোগ করা হ্যাঁ, যাবে নাকি স্যার? এখন ঘটনা হইলো, তাহলে এটা তো আপনার এখন একজনের ক্ষেত্রে হইলো, তাহলে এটা তো আপনার দলীয় পর্যায়ে গেল না, গেল? না স্যার, মানে 3-4 জন পিছনে আছে, সামনে একজনে বন্ধ করে দিছে, তখন কি স্যার আপনার উপদ্রব হবে? একজনের অতিরিক্ত হইলে সেটা জনগণ। ওই 144-145 আর এই 133 এই দুটার কি আছে স্যার? কারণ বাদী তো দুই ধারাতে মামলা করে স্যার। হ্যাঁ, এটা আর আরেকটা প্রশ্ন স্যার, একটু একটু ইয়ে আছে, এটা হচ্ছে আপনার উপদ্রব সৃষ্টি করে তখন এগুলো, আর এগুলো একটু কম হয়। আর 44-45-এ যেগুলো, এগুলো সেই স্থাবর সম্পত্তি নিয়ে, তখন কিন্তু আবার উপদ্রব না, তখন হলো স্থাবর সম্পত্তি নিয়ে যখন বিরোধ সৃষ্টি হবে। কি সম্পত্তি নিয়ে? স্থাবর সম্পত্তি নিয়ে, স্থাবর সম্পত্তির অধিকার নিয়ে যখন আপনার প্রতি বাধা বিপত্তি, তারপরে মারামারির মারধরের সম্ভাবনা, শান্তি বিনষ্টের সম্ভাবনা দেখা দেয়, তখন সেগুলো আমরা পরবর্তী 2 ক্লাস পরে আলোচনা করব। এই সপ্তাহে হচ্ছে না, তার পরের সপ্তাহে আমরা 144 দ্বারা 145-148 পুলিশের প্রতি রুদ্ধমূলক ব্যবস্থা, আমলযোগ্য অপরাধ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। বাদী স্যার দুজন বা একজন বা দুইজন ব্যক্তির বিরুদ্ধে ভয়ভীতির হুমকি দিয়ে একটা জিডি করেছে স্যার, নাই হুম। ওই স্যার ওটা এর নাম ইন্ডিউস করছেন। তো এখন বাদীকে জিজ্ঞাসা করছে জিডির ব্যাপারে যে আপনি জিডি করছেন, তো বাদী বলছে যে ভাই আমি তো জিডি করছি কিন্তু এটা তদন্তের প্রয়োজন নাই। তাহলে এখন আমার কি করা উচিত স্যার? এখানে ঘটনা হয়েছে, আপনার কাজ হচ্ছে তদন্তের অনুমতি চাইবেন ম্যাজিস্ট্রেটের কাছে। আপনি চায়া ওই জি স্মারকমূল্যে স্যার। পাঠাই দিবেন, সার্কেল অফিস থেকে ওবি দিলে বা পুলিশ সুপার জানতে চাইলে আপনি তার এই হুমকির বিষয়ে কি ব্যবস্থা নিয়েছেন। এটা আমল অযোগ্য অপরাধ 506 মোতাবেক আপনি তদন্তের জন্য অনুমোদনের জন্য চিঠি লিখছেন, কারণ তদন্তের অনুমতি ছাড়া আপনি তদন্ত করতে পারেন না। আপনি চিঠি জি লিখছেন, স্যার। তারপরের নিয়ম হলো বাদীকে বলা হবে যে আপনি কোর্টে যান, বাদীর মন চাইলে যাবে, মন চাইলে যাবে না, বাদী না গেলে অনুমতিও দিবে না। বোঝা গেছে? আপনার কাজ হলো অনুমতির জন্য আবেদন জি আপনার স্যার। নিতেই হবে। আমি যখন থানায় চাকরি করছি, যখনই আমি এই ধরনের কোনো অভিযোগ পাইতাম, একদম সাথে সাথে ওসি সাহেব আমার দেওয়ার দেরি, আমার পাঠাতে দেরি হতো না, একের সাথে সাথে ওই দিনই ওই মুহূর্তেই আমি ফর্ম বানানো ছিল, আমি সাথে সাথে মনে করেন সই করে জমা দিয়ে দিতাম মুন্সির কাছে, এবার কোর্টে চলে যাক, আর ফটোকপি তো আমার কাছে রেখে দিছি তদন্তের জন্য। তারপরে আমার যেটা আনঅফিসিয়াল তদন্ত এটা আমি করতাম।
কিন্তু সাথে সাথে আমি কোর্টে পাঠাই দিতাম যে অনুমতি চায়। কারণ ভবিষ্যতে বাদীও উল্টে আইসা অভিযোগ করতে পারে, স্যার আমার বিষয়ে কি ব্যবস্থা নিলেন, বা আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারে। সিনিয়র কর্মকর্তা আপনাকে ধরতে পারে, এই তোমার নামে এই জিডিটা ইন্ডোজ করা ছিল, তুমি কি ব্যবস্থা নিলা। আপনি বলবেন এই স্মারক মোতাবেক এত তারিখে কোর্টে পাঠাইছি অনুমতির জন্য, কোর্ট থেকে অনুমোদন পাই নাই, এই জন্য আমি তদন্ত করি নাই। এমন কোনো ক্ষমতা নাই যে আপনাকে পানিশমেন্ট দিবে।